সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ৫ আগস্টের পর যারা সমন্বয়ক হতে পারেননি, বিভিন্ন স্থানে গিয়ে লাখ টাকা, কোটি টাকা ইনকাম করতে পারেননি, আমি ইনকাম বলছি, চাঁদাবাজি বলছি না। একটু বৈধতা দিচ্ছি আরকি। যারা করতে পারেননি, তাদের এই জীবনে আর কখনো তাদের যে বর্তমান যে হালত, এটার পরিবর্তন হবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কেননা বাচ্চা শিক্ষার্থীরা ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, এরকম শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে গিয়ে ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকা চেক নিয়ে আসছে, নগদ নিয়ে আসছে, এফডিআর নিয়ে আসছে। এরকম কর্মকাণ্ড বাংলাদেশে চলছে। শেখ হাসিনার পতনটা বাংলাদেশের মানুষের জন্য একটা অবারিত সুযোগ হয়ে এসেছে এই চাঁদাবাজির জন্য। কিন্তু যারা করতে পারেনি তাদের দুর্দশা আজীবন থেকে যাবে। কিন্তু যারা করছে লুটেপুটে খাচ্ছে। ঝালকাঠিতে যে ঘটনাটি ঘটেছে, একজন ঠিকাদার, সে এলজিআরডি যে অফিস রয়েছে, প্রকৌশলী উপজেলা যে প্রকৌশলী অফিস রয়েছে, সেই প্রকৌশলী অফিসে তার ঠিকাদারির যে রাস্তার কাজ, ব্রিজের কাজ করেছেন, সেই ব্রিজের কাজ বাবদ বা রাস্তার কাজ বাবদ ৩ কোটি টাকা পাবেন। এই ৩ কোটি টাকা উত্তোলন করতে গেলেন দুজন শিক্ষার্থী, অনার্সে পড়েন, একজন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়েন, আর একজন গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে পড়েন। আমি আমার থাম্বে ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। এই দুজন শিক্ষার্থীর মধ্যে আবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি সিরাজুল ইসলাম, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। আরেকজন হচ্ছে মেহেদী, তার কোনো পদ আমি ঘেটে ঘুটে পাই নাই। বরিশালের যতগুলো কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটিতে আমি তার নাম পাইনি। তো ধরলাম এ হচ্ছে সিরাজুল ইসলামের সহকারী, অনুসারী বা সহযোদ্ধা। দুজন মিলে গেলেন ওই ঠিকাদারের টাকা তুলতে। আপনি বুঝতে পারেন, অনার্সে পড়ুয়া দুজন শিক্ষার্থী ৩ কোটি টাকা একজন ঠিকাদারের ৩ কোটি টাকা তুলতে গেলেন। ঠিকাদারের ৩ কোটি টাকা তুলতে যাওয়া পাপ না, অন্যায় না। কাহিনী হয়েছে কি, আমি একটু বলি। ওই ঠিকাদার হচ্ছে আমির হোসেন আমু, আছে না, আওয়ামী লীগের এমপি ছিলেন, সম্ভবত উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু ১৪ দলের সম্ভবত নাসিম মারা যাওয়ার পর মুখপাত্র বা কিছু একটা ছিলেন, প্রধান ছিলেন, এরকম কিছু একটা। তো আমির হোসেন আমু শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তো তারও পতন হয়ে গেছে, তারও এমপিত্ব গেছে, সব গেছে। আমির হোসেন আমুর একজন কম্পিউটার অপারেটর ছিল, মানে তার যে কম্পিউটার রিলেটেড যে কাজটা ওই লোকটা করতেন। ওই কম্পিউটার অপারেটর আবার ঠিকাদার ছিলেন। তো যেহেতু আমির হোসেন আমুর ঘরের সঙ্গে কাজ করে, তো আমির হোসেন আমু তাকে ব্রিজের কাজ পাইয়ে দেয়, তারপরে সড়কের কাজ পাইয়ে দেয়। ওই লোকের উপজেলা নলছিটি উপজেলা এই যে প্রকৌশলী অধিদপ্তর বা প্রকৌশলীর কার্যালয় ইকবালুর কবির সম্ভবত বা ইকবালুর রহিম, তার কার্যালয়ে তিনি ৩ কোটি টাকা তার বকেয়া রয়েছে। এই ৩ কোটি টাকার বকেয়ার কথা সামহাউ এই দুইজন লোক জানলেন। একজন হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম, তিনি জানলেন এবং তিনি মেহেদীকে নিয়ে সেখানে গেলেন। তো সেখানে যাওয়ার পর কি হইল, তো এই প্রকৌশলী যিনি, তিনি তো একজন সরকারি কর্মকর্তা, তিনি তো পরীক্ষা টরীক্ষা দিয়ে এরকম একটা জায়গায় গেছেন। তো তিনি জানেন এই লোক যে আমির হোসেন আমুর পিএস বা হচ্ছে আমির হোসেন আমুর সঙ্গে কাজ করতেন। আওয়ামী লীগের পলায়নের সঙ্গে সঙ্গে এই লোকও নেই, সেও পালিয়ে গেছে। তো এই টাকা আপাতত ওই যে আমির হোসেন আমুর যে পিএস বা যে কম্পিউটার অপারেটর যেটাই বলেন, সে যদি সহজে আসবে না, সে না আসার সম্ভাবনা খুব বেশি। তো তিনি ধরে নিয়েছেন এই টাকার জন্য কেউ আসবে না। এই দুজন কি করছে, সম্ভবত আমির হোসেন আমুর ওই পিএস এর সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। তারা বলেছেন তোমরা এটা তুলে নিয়ে আসলে তোমাদেরকে কিছু দিব, মানে অর্ধেক অর্ধেক যেভাবে পারছে নেগোসিয়েশন করছে। এই দুজন এই টাকার জন্য ওই নলছিটি যে এলজিআরডি অফিস, সেই অফিসে চাপ দেওয়া শুরু করছে। তো চাপ দেওয়ার পর তারা সেখানে গেল, তারপরে সেখানে গিয়ে এক ধরনের মপ টপ করার চেষ্টা কইরা তারপরে না পাইরা শেষ পর্যন্ত প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ তুলে দিয়ে আসলো যে এই লোক বিভিন্ন অপকর্ম করছে। তো সেখানে বিএনপি বন্ধিত ঠিকাদার আছে, আরো অন্যান্য যারা আছেন, সবাই মিললে ওই দুজনকে আটকায় ফেলছে। আটকায় ফেলার পর পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসছে। থানায় নিয়ে আসা শেষ পর্যন্ত তাদেরকে মুসলেকা দিয়া সেখান থেকে রক্ষা করতে হইল। এখন কথা হইল, দুজন গেল একটা সরকারি অফিসে চাঁদাবাজি করতে, সেই দুজনকে আপনি মুসলেকা দিয়া ছাইড়া দিলেন। তারা কি অপরাধ করেনি? এবং তারা নাকি ওই প্রকৌশলীকে ঘুষ অফার করেছিল যে এই টাকা যদি এদের হাতে দিয়ে দেয়, তাহলে তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা তারা দেবেন। কিন্তু প্রকৌশলী রাজি হয় না। এখানে নানান কাহিনী টাইনি আছে। ওই প্রকৌশলীও যে সৎ সেটা আমি বলছি না, বা অসৎ সেটাও বলছি না। কিন্তু এই দুইজন শিক্ষার্থী, অনার্সে পড়ুয়া শিক্ষার্থী, আমাদের ছোট ভাই,
জানি আমি যেহেতু অনার্স মাস্টার্স শেষ করেছি, তাদের বয়স আমার থেকে কম। এই দুই ছোট ভাই ৩ কোটি টাকার লোভে সেখানে চলে গেলেন। এই হইল দেশের পরিস্থিতি। আমি একটু পড়ি, আপনারা ঘটনা যেটা বলছি সেটাই। আমির হোসেন আমুর কম্পিউটার অপারেটর শাওন খানের ৩ কোটি টাকার ব্রিজ ও সড়কের কাজের চূড়ান্ত বিল তুলতে গেলে জালকাঠি এলজিইডি সিনিয়র প্রকৌশলীর রুমে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হলে সেখানে থাকা বিএনপি পন্থী ঠিকাদাররা সঙ্গে তাদের হট্টগোল বাঁধে। খবর পেয়ে হট্টগোল বাঁধার পর তাদেরকে আটক করে ফেলে পুলিশ, গিয়ে তাদেরকে নিয়ে আসে। সন্ধ্যার পর সদর থানায় আসেন জালকাঠি বিএনপির আহ্বায়ক, তারপরে এনসিপির নেতারা আসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসেন। এরপর তারা বৈশা টৈশা একটা মীমাংসা কইরা কোনো রকমে আবার ওই ছেলেগুলা স্বীকার করছে যে হচ্ছে তারা এখানে এরকম করতে আসে। তারপরে ওসির রুমে সাদা কাগজে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে মর্মে একটি লিখিত কাগজে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক, বিএনপি, যুব দলের কয়েকজন সেই কাগজে স্বাক্ষর করেন। পরে থানার সামনে যৌথ বিবৃতিতে তারা বলেন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা সিনিয়র নেতাদের সামনে সমাধান হয়েছে। তো এখানে হইলো কি, ওই যে আমির হোসেন আমুর যে কম্পিউটার অপারেটর, তিনি টাকা পয়সা পাবেন এগুলোর জন্য তোলার জন্য তারা এসেছিল, আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম। তারপরে তারা নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরকে তারা ঘুষও সাধেন, কিন্তু নেয় না ঘুষ। তো ইকবাল কবির এই বিষয়ে কি বললেন, ঘুষ নিয়ে অন্যের ঠিকাদারি বিল না ছাড়ায় তার বিরুদ্ধে বিভিন্ন জায়গার দপ্তরে অনিয়মের অভিযোগ দেন। সর্বশেষ বৃহস্পতিবার 2টায় তারা জালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে বিল না দেওয়ার কৈফিয়ত চান। এই সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত বিএনপি পন্থী ঠিকাদাররা দুই সমন্বয়ককে আমির হোসেন আমুর স্টাফ শাওনের বিল ছাড়াতে আসার অপরাধে আটক করে পুলিশে সোপর্দ করে। তো তাদেরকে যখন আটক করা হয় তখন তারা সাংবাদিকদেরকে বললেন যে নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরের ঘুষ ও দুর্নীতির বিষয়ে আমরা নির্বাহী প্রকৌশলীকে জানাতে গিয়েছিলাম, কিন্তু এই সময় উপস্থিত ঠিকাদাররা মব সৃষ্টি করে আমাদের পুলিশে ধরিয়ে দেয়। আপনি বোঝেন, ওই যে সিরাজুল ইসলাম যার কথা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলেন, তিনি, তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে, তিনি পড়েন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তিনি জালকাঠির নির্বাহী এই প্রকৌশলীর বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলীর কাছে বিচার দিতে গেলেন। তিনি জালকাঠির সম্পর্কে তার সংযোগ কি বলেন তো? তারপরে গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি, তার বাড়িও ওই এলাকায়, সম্ভবত বরিশালের দিকে। জালকাঠি তার কাজটা কি বোঝেন? তো কেন তারা সেখানে গেছে এটা আপনারা বোঝেন। এখানে যাওয়ার সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-1জনকে নিয়েও গেছেন। তো ওসি বলেন, ওইখানে জালকাঠি সদর থানার ওসি, যিনি এলজিইডি 2 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে স্থানীয় ঠিকাদাররা আটক করেছেন। এটা শুনে তারা হেফাজতে নিয়ে আসে। তখন এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের সঙ্গে অনৈতিকভাবে হয়রানি করে আসছে। আজ একটি কাজের অসম্পূর্ণ বিল তুলে নিতে নির্বাহী প্রকৌশলী অফিসে গিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এ হইল অবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না কইরা যদি অন্য কেউ করতো, আসলে এই সরকারের আমলে যে ন্যায় বিচার যেটা, সেটা যে খুব ভালোভাবে ইমপ্লিকেশন হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। তবে আওয়ামী লীগের কেউ এটা না কইরা যদি ধরেন ওই দূর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলেও গ্রেপ্তার করে ফেলতো। মানে ওই এলজিআরডি অফিসার দূর দিয়ে হেঁটে যাচ্ছে, তাইলেও গ্রেপ্তার করে ফেলতো। আমি মনে করি এরা গুরুতর অপরাধ করেছে, এমন অপরাধ করেছে যে অপরাধের আসলে এত সহজভাবে ক্ষমা পাওয়ার যোগ্য না। তাদেরকে অবশ্যই সেখানে রেখে এটার সম্পর্কে আরো বেশি জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল যে তারা আর কোথাও এটা করেছে কিনা। এই যদি এভাবে তারা ছাড়া পেয়ে যায়, এই ঘটনাগুলো ক্রমেই বাড়তে থাকবে। আপনি তো এখন ধীরে ধীরে 2-1টা ঘটনা সামনে আসতেছে। যখন পর্যন্ত আমাদের সামনে ঘটনা আসেনি তখন কি পরিমাণ এই 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 ঘটনাগুলো ঘটেছে। শেখ হাসিনার পতনের পর যখন দেশে আইনের ব্যবস্থা বা শাসন ব্যবস্থা বা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা মেরুদণ্ড সোজা করে, এখনো মেরুদণ্ড সোজা হয় নাই, কিন্তু কিছুটা হইলে তো উঠে দাঁড়াইছে। এই উঠে দাঁড়ানোটা যখন তাদের উঠে দাঁড়ায়নি, তখন কি পরিস্থিতি ছিল, কি পরিমাণ টাকা এরা কামিয়ে নিয়েছে। সেজন্য আমি বলছি শেখ হাসিনার পতনের পর একটা অবারিত একটা সুযোগ গেছে আমার মতো গরিবের বড় লোক হওয়ার মতো, কিন্তু আমরা পারিনি। যদিও আমরা এটা কখনোই চেষ্টা করতাম না, আমার মতো এরকম আপনারাও নিশ্চয়ই চেষ্টা করতেন না, কিন্তু ঠিকই একটা শ্রেণীর মানুষ, আমি এই সিরাজুল ইসলাম এবং মেহেদি, একজনের বাবা হচ্ছেন ফল বিক্রেতা, আরেকজন এরকমই, আমি তাদের পারিবারিক এই যে অবস্থাকে আমি ছোট করে দেখছি না, কিন্তু আপনি দেখেন এই মানুষগুলা সন্তানেরা, যিনি একটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আরেকজন হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, তারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন।
তার মানে আমাদের ইদানিং যে চাঁদাবাজির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা বেশি পাওয়া যাচ্ছে, এরা বেশিরভাগই বিশ্ববিদ্যালয় অনার্স পড়ুয়া শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা শেখ হাসিনার সময়কালে কোটা নিয়ে আন্দোলন করেছে, তারা চাকরিতে কোনো ধরনের বৈষম্য চায় না সেটা নিয়ে আন্দোলন করেছে, আর তারা এখন অন্যের টাকা নিজের করে নিচ্ছে। তাইলে চাকরিতে কোটা থাকা ভালো, নাকি এই যে অন্যের টাকা নিজের করে নেওয়া, কোনটা কোনটা বেশি ভালো? তাহলে যেই শিক্ষার্থীরা বৈষম্যহীনতার জন্য আন্দোলন করেছেন, সমাজে কোনো বৈষম্য থাকুক সেটা তারা চাননি, তারা কেন এখন চাঁদাবাজি করছেন? তাহলে কি বলা যায় যে এটা করার জন্যই তারা ওইটা করেছেন? এটা আমি বলবো না। কারণ স্বার্থবাজরা সবসময় নিজেদের স্বার্থ উদ্ধার করবেই। ঠিক এই আন্দোলনের পর একটা স্বার্থবাজ শ্রেণী তৈরি হয়েছে, যারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। সেটা সব দলের মধ্যেই রয়েছে। তবে এই তরুণ শিক্ষার্থীদের এই হতাশাজনক কর্মকাণ্ড খুবই, খুবই সমাজের জন্য খুবই অ্যালার্মিং। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।